সাল 1853। অটোমান সাম্রাজ্যের পতাকায় চাঁদ তারার প্রতীক উঠছে, কিন্তু আকাশে কালো মেঘ ঘনিয়ে আসছে। ইসলামী বিশ্বের এই বৃহৎ সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানিয়েছে রাশিয়ার জার সাম্রাজ্য, আর তাদের লক্ষ্য অটোমানদের দুর্বল করে ইসলামী ভূমি দখল করা। অটোমান সাম্রাজ্য তখন বিশ্বের বৃহত্তম শক্তিগুলোর একটি। 600 বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়ানো এই সাম্রাজ্য শুধু একটি ভূখণ্ড ছিল না, এটি ছিল মুসলিম বিশ্বের নেতৃত্বের প্রতীক। কিন্তু রাশিয়ার আগ্রাসী নীতি এবং পবিত্র ভূমি জেরুজালেমে প্রভাব বিস্তারের চেষ্টায় অটোমানরা মুখোমুখি হয় এক ভয়াবহ যুদ্ধের। তাদের পক্ষে দাঁড়ায় ইউরোপের দুই শক্তিশালী দেশ ব্রিটেন ও ফ্রান্স, কারণ এই যুদ্ধ কেবল ইসলামের অস্তিত্বের নয়, এটি ছিল ইউরোপের শক্তির ভারসাম্য রক্ষার লড়াইও। এই ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে অটোমান সাম্রাজ্য রাশিয়ার বিরুদ্ধে তাদের সামরিক শক্তি, কূটনীতি এবং ঐতিহ্য দিয়ে প্রতিরোধ গড়ে তোলে, কিভাবে মুসলিম যোদ্ধারা তাদের ভূমি, ঐতিহ্য এবং বিশ্বাস রক্ষার জন্য লড়াই করেছিল। এটি কেবল একটি যুদ্ধের গল্পই নয়, এটি এক সাম্রাজ্যের অস্তিত্ব রক্ষার ইতিহাস। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ডকুমেন্টারিটি স্পন্সর করার জন্য তৌহিদুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 1850-এর দশকে ইউরোপের অন্যতম দুই শক্তি রাশিয়া এবং অটোমান সাম্রাজ্য মুখোমুখি হল। রাশিয়া চেয়েছিল কৃষ্ণ সাগরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং জেরুজালেম সহ পবিত্র ভূমিতে অর্থোডক্স খ্রিস্টানদের রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হতে। তারা ধর্মীয় দাবির আড়ালে সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা লুকিয়ে রেখেছিল। তাদের লক্ষ্য ছিল অটোমান সাম্রাজ্যের ভূখণ্ড দখল করে মুসলিম বিশ্বের ঐতিহ্য এবং সত্তাকে হুমকির মুখে ফেলা। অটোমান সাম্রাজ্য এই চ্যালেঞ্জের মুখে একা ছিল না। যদিও তাদের শক্তি আগের তুলনায় কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, তবুও তারা ছিল ইসলামী ঐক্যের প্রতীক। তাদের সমর্থন করতে এগিয়ে আসে ইউরোপের দুই প্রধান শক্তি ফ্রান্স এবং ব্রিটেন। রাশিয়া 1853 সালের জুলাই মাসে ডানুব নদীর তীরবর্তী অটোমান অঞ্চলে আক্রমণ চালায়। তাদের পরিকল্পনা ছিল ইস্তাম্বুল পর্যন্ত অগ্রসর হয়ে অটোমান সাম্রাজ্যের মেরুদণ্ড ভেঙে দেওয়া। কিন্তু অটোমান সেনাবাহিনী তাদের ধর্ম, ঐতিহ্য এবং সাম্রাজ্যের রক্ষার শপথ নিয়ে প্রতিরোধে নেমে পড়ে। এই সংঘাত কেবল দুটো সাম্রাজ্যের মধ্যেই ছিল না, এটি ছিল মুসলিম বিশ্বের মর্যাদা রক্ষার লড়াই। ক্রিমিয়ার উপদ্বীপ তখন পরিণত হয় এক রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে, যেখানে অটোমান বাহিনী তাদের জমি এবং ঐতিহ্যের জন্য জীবন বাজি রেখে লড়াই করে। ক্রিমিয়ার যুদ্ধ কেবল সামরিক শক্তির লড়াই ছিল না, এটি ছিল এক বৃহৎ সাংস্কৃতিক এবং ধর্মীয় সংঘর্ষ। ইসলামের পতাকা নিয়ে অটোমানরা কেবল নিজেদের সাম্রাজ্য রক্ষার চেষ্টাই করেনি, তারা প্রমাণ করেছে যে ঐক্যবদ্ধ হলে ধর্ম এবং সংস্কৃতির সুরক্ষা সম্ভব। এই যুদ্ধের সূত্রপাতের পেছনে লুকিয়েছিল ধর্মীয় দ্বন্দ্ব, সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের একটি গভীর পরিকল্পনা। পরবর্তী ঘটনা প্রবাহ বদলে দিয়েছিল ইউরোপের রাজনীতি এবং মুসলিম বিশ্বের ভবিষ্যৎ। 1853 সালের অক্টোবর মাসে রাশিয়া এবং অটোমান সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হয়। প্রথমে ডানুব নদীর তীরে যুদ্ধ হলেও এর বিস্তার ঘটে ক্রিমিয়া উপদ্বীপে। অটোমান সাম্রাজ্যের পক্ষে যুক্ত হয় ফ্রান্স, ব্রিটেন এবং সার্ডিনিয়া। 1853 থেকে 1856 সালের মধ্যে ক্রিমিয়ার উপদ্বীপ পরিণত হয়েছিল এক রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে। এই যুদ্ধ শুধু সামরিক ক্ষমতার পরীক্ষাই ছিল না, বরং এটি ছিল কৌশল, আত্মত্যাগ এবং অটোমান সাম্রাজ্যের সম্মান রক্ষার জন্য এক দুর্দান্ত লড়াই। রাশিয়ার লক্ষ্য ছিল কৃষ্ণ সাগরের উপকূলীয় অঞ্চলে আধিপত্য বিস্তার এবং অটোমান সাম্রাজ্যের প্রতিরোধ শক্তি ধ্বংস করা। কিন্তু অটোমানরা মিত্রশক্তি ব্রিটেন এবং ফ্রান্সের সহায়তায় তাদের জমি এবং ইসলামের মর্যাদা রক্ষার জন্য শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। এই যুদ্ধের প্রধান সংঘর্ষগুলো এক নতুন যুদ্ধধারার সূচনা করে, যেখানে আধুনিক অস্ত্রশস্ত্র, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং কৌশল ব্যবহার করা হয়। ক্রিমিয়ার যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘতম সংঘর্ষ ছিল সেভাস্তোপোল অবরোধ।
রাশিয়ার প্রধান নৌঘাঁটি হিসেবে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ স্থান। মিত্রবাহিনী, যার মধ্যে অটোমান সেনারাও ছিল, 1 বছর ধরে রাশিয়ান বাহিনীকে অবরোধ করে রাখে। অটোমান সেনারা মিত্রদের সাথে মিলে রাশিয়ার শক্তিশালী প্রতিরক্ষা ভেদ করার জন্য দুর্দান্ত কৌশল ব্যবহার করে। তারা একদিকে কামানের গোলা এবং অন্যদিকে রুশ বাহিনীর টানা পাল্টা আক্রমণ মোকাবেলা করে। 1855 সালে সেভাস্তোপোল অবশেষে মিত্রবাহিনীর দখলে আসে, যা রাশিয়ার শক্তির উপর বড় আঘাত হানে। বালাক্লাভার যুদ্ধ ছিল ক্রিমিয়ার যুদ্ধে সাহসিকতা এবং আত্মত্যাগের প্রতীক। এখানে মিত্রবাহিনী, বিশেষ করে অটোমান সৈন্যরা রুশ বাহিনীর বিরুদ্ধে নিজেদের অবস্থান ধরে রাখে। যুদ্ধে মিত্রদের হালকা অশ্বারোহী বাহিনীর ভুল সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনলেও অটোমান সৈন্যরা বীরত্বপূর্ণভাবে লড়াই করে রুশ বাহিনীকে বড় আক্রমণ করতে বাধা দেয়। এই যুদ্ধে অটোমানদের প্রতিরোধ তাদের দক্ষতা এবং ঐক্যের প্রমাণ দেয়। ইঙ্কারম্যানের যুদ্ধ ছিল এক অসম্ভব প্রতিরোধের কাহিনী। এখানে রাশিয়া মিত্রবাহিনীকে চমকপ্রদ আক্রমণে পরাস্ত করতে চেয়েছিল, কিন্তু অটোমান এবং মিত্রশক্তি একত্রে প্রতিরোধ করে রাশিয়ার পরিকল্পনাকে ব্যর্থ করে। এই যুদ্ধে অটোমান সেনারা অসাধারণ বীরত্ব দেখিয়েছিল। যুদ্ধক্ষেত্রে মুসলিম যোদ্ধারা তাদের ধর্ম এবং সাম্রাজ্য রক্ষার জন্য দৃঢ় সংকল্প নিয়ে লড়াই করেছিল, যা মিত্রদের জয়কে নিশ্চিত করে। 1856 সাল, 3 বছরের দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাত এবং অগণিত মানুষের আত্মত্যাগের পর অবশেষে ক্রিমিয়ার যুদ্ধের পর্দা নেমে আসে। কিন্তু এই যুদ্ধ শুধু সামরিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটি ইউরোপের রাজনীতি, সামরিক কৌশল এবং মুসলিম বিশ্বের ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলেছিল। যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে। 1856 সালের মার্চ মাসে ইউরোপের শক্তিশালী দেশগুলো একত্রিত হয়ে এই চুক্তি সম্পাদন করে। চুক্তির মাধ্যমে কৃষ্ণ সাগরকে নিরপেক্ষ এলাকা হিসেবে ঘোষণা করা হয়। এর অর্থ হল কোনো দেশ এখানে সামরিক ঘাঁটি স্থাপন বা যুদ্ধ জাহাজ রাখতে পারবে না। অটোমান সাম্রাজ্যের জন্য এটা ছিল একটা স্বস্তির মুহূর্ত। তারা তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছিল, রাশিয়ার প্রভাব কমানো সম্ভব হয়েছিল এবং তাদের ডানুব অঞ্চলের দখলদারিত্বও শেষ হয়। তবে এই চুক্তির মধ্য দিয়ে অটোমানদের ভঙ্গুর অবস্থা আরও স্পষ্ট হয়ে ওঠে। এদিকে যুদ্ধের সময় মিত্রবাহিনীর ভূমিকা এবং সামরিক কৌশল আধুনিক যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা করে। এই যুদ্ধেই প্রথমবারের মতো ব্যবহার হয়েছিল টেলিগ্রাফ যোগাযোগ এবং আধুনিক অস্ত্রশস্ত্র। যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল ইউরোপের রাজনীতির নতুন ভারসাম্য। ফ্রান্স এবং ব্রিটেনের সমর্থন অটোমানদের সাময়িকভাবে রক্ষা করেছিল, তবে এটি ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে গভীর সন্দেহ এবং প্রতিযোগিতার জন্ম দেয়। আর রাশিয়া যদিও সাময়িকভাবে দুর্বল হয়ে পড়েছিল, তবে তাদের পুনর্গঠন শুরু হয় ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী হতে। আর মুসলিম বিশ্বের জন্য এই যুদ্ধ ছিল একটি গুরুত্বপূর্ণ বার্তা। অটোমান সাম্রাজ্যের নেতৃত্বে মুসলিম বিশ্ব দেখিয়েছিল এমন ঐক্য এবং দৃঢ় প্রতিরোধ যে মুসলিম উম্মাহ যে কোনো বহিরাগত শক্তির আগ্রাসন রুখতে সক্ষম। তবে এটাও স্পষ্ট হয়ে যায় যে শুধুমাত্র সামরিক শক্তি দিয়েই নয়, রাজনৈতিক কূটনীতি এবং অভ্যন্তরীণ শক্তি সংহত করাও সমান গুরুত্বপূর্ণ ছিল তখন। যদিও অটোমানরা এই যুদ্ধে টিকেছিল, কিন্তু এটি স্পষ্ট হয়ে যায় যে তাদের সাম্রাজ্য ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। এর কয়েক দশকের মধ্যে ইউরোপীয় শক্তিগুলোর চাপে অটোমান সাম্রাজ্য ধীরে ধীরে তার ক্ষমতা হারাতে শুরু করে। ক্রিমিয়ার যুদ্ধ শেষ হলেও এর প্রভাব ইউরোপীয় রাজনীতি এবং মুসলিম বিশ্বের ইতিহাসে দীর্ঘকাল ধরে অনুভূত হয়েছিল। অটোমান সাম্রাজ্যের ঐক্য এবং সাহসের মাধ্যমে এই যুদ্ধ প্রমাণ করেছিল যে এমন এক মুসলিম সাম্রাজ্য যার অস্তিত্ব দীর্ঘদিন ধরে ছিল, তা যখন সম্মান এবং আত্মমর্যাদার প্রশ্নে সংগ্রাম করে, তখন সে শুধু নিজের ভূখণ্ড নয়, বরং মুসলিম বিশ্বকে রক্ষা করে। অটোমান সাম্রাজ্য এই যুদ্ধের মাধ্যমে তাদের অস্তিত্ব এবং ধর্মীয় নেতৃত্ব রক্ষা করতে পারলেও যুদ্ধের শেষে তাদের সংকট আরও গভীর হয়েছিল। এই যুদ্ধ একদিকে যেমন রাশিয়ার প্রভাবকে কিছুটা কমিয়ে দিয়েছিল, তেমনি এটিও প্রমাণ করেছিল যে অটোমান সাম্রাজ্যের শক্তি আস্তে আস্তে কমে আসছিল, যা কয়েক দশক পর তাদের পতনকে ত্বরান্বিত করেছিল।
অথচ ক্রিমিয়ার যুদ্ধের ইতিহাস থেকে যে শিক্ষা আমরা পাই তা হল ঐক্য এবং কৌশলগত বিচক্ষণতার মাধ্যমে আমরা কোনো দুর্দান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হলেও প্রতিরোধ করতে পারি। যেহেতু এই যুদ্ধের পর মুসলিম বিশ্বের আত্মবিশ্বাস বাড়িয়েছিল, অটোমান সাম্রাজ্যের প্রতিরোধের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানরা তাদের সম্মান এবং মর্যাদা রক্ষা করার অনুপ্রেরণা পেয়েছিল। ক্রিমিয়ার যুদ্ধ ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে শুধুমাত্র যুদ্ধই নয়, প্রতিটি সেকেন্ডে মুসলিম বিশ্বের ঐক্য এবং সাহসিকতার পরীক্ষা নেওয়া হয়েছিল। এই যুদ্ধের পরিণতির মাঝে একটা স্পষ্ট বার্তা ছিল: মুসলিম বিশ্বের শক্তির মূল ভিত্তি হল ঐক্য, সমর্থন এবং দৃঢ়তা, আর এগুলোর অভাবেই আজকে মুসলিমদের অবস্থা এতটা করুণ। Thanks for watching till the end. Full credit for this documentary goes to Team TR Vision. Research, script and editing of the documentary was done by MD Redwanul Haq Riju. Also voiced by me, Tuhin Jawad. Presented by TR Vision. Please subscribe to the channel.